নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, গতকালের মিডিয়াতে একটি চাঞ্চল্যকর খবর দেখে আর এপিসোড না বানিয়ে থাকতে পারলাম না। কি ছিল এপিসোডের মূল বক্তব্য? শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের রক্ষা কবচ হাইকোর্ট তুলে নিয়েছে। সমস্ত মেনস্ট্রিম বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় যেন খবরের ছড়াছড়ি। কিন্তু অন্তর্নিহিত যে এই আদেশের অন্তর্নিহিত বিষয় নিয়ে আমরা কেউই বিশ্লেষণ করিনি। বিশ্লেষণ করতে চলেছি কি কারণে শুভেন্দু অধিকার রক্ষা কবচ তুলে নেওয়া হয়েছে এবং কি অর্ডার শুভেন্দু অধিকারীর পক্ষে গিয়েছে না বিপক্ষে গিয়েছে। শুভেন্দু অধিকারীর নামে 19টি মামলা ছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় এফআইআর ছিল। সেই এফআইআরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয় সেনগুপ্ত রক্ষা কবচ প্রত্যাহার করে। রক্ষা কবচ বলতে কি? রক্ষা কবচ ঠিক নয়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনো এফআইআর করতে হয়, রাজ্যের কোনো থানায় বা কোনো আইনত কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে হাইকোর্টকে জানিয়ে করতে হবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। 19টি মামলার মধ্যে 15টি মামলা খারিজ করা হয়েছে। 19টির মধ্যে 15টি মামলা। তবে এই 15টি মামলার কোনো যুক্তিগ্রাহ্য কারণ হাইকোর্ট বুঝতে পারেনি বা কোনো যুক্তিহীন বলেই এটাকে বাতিল করা হয়েছে। 15টি মামলা তবে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা হতে পারেন বা সাধারণ মানুষের দ্বারা হতে পারে, যেভাবে হোক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মামলাগুলি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর হিসেবে করা হয়েছিল, সেই মামলাগুলি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। কতগুলি মামলা? 15টি মামলা। মাত্র 4টি মামলা সেটাতে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু রাজ্য পুলিশকে একক ক্ষমতা দেওয়া হয়নি। এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 4টি যে মামলা রয়েছে, সেই মামলাতে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জুড়ে দেওয়া হয়েছে যে যৌথ সিট গঠন করতে হবে। যৌথ সিটের মাধ্যমে রাজ্য সিআইডির 5 জন এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 5 জন, 10 জন মিলে তদন্ত করবে। যদি এখানে হাইকোর্ট সন্তুষ্ট থাকতো রাজ্য সরকারের ভূমিকায় বা আবেদনে, তবে রাজ্য সরকারের শুধু সিআইডিকে দিয়েই তদন্ত করতো। তখন বলতে পারতাম যে শুভেন্দু অধিকারীর পরাজয় হয়েছে। কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো তদন্ত করতে গেলে সিট গঠন করে কেন্দ্র তদন্তকারী সংস্থার 5 জন এবং রাজ্য তদন্তকারী সংস্থার 5 জন বা এর থেকে সদস্য সংখ্যা বাড়তেও পারে, কিন্তু যৌথভাবে তদন্ত করতে হবে। এককভাবে যদি সিআইডিকে তদন্ত প্রক্রিয়া দিত বা রাজ্য তদন্তকারী সংস্থাকে দিত, তবে কিন্তু ভাবা যেত যে শুভেন্দু অধিকারী পরাজয়। কিন্তু প্রচারটা কি হচ্ছে? রক্ষা কবচ তুলে নিয়েছে, আর কোনো বাধা নেই। আমার তো মনে হয় যেন লোকসভা, আগামী বিধানসভা মনে হয় জিতে গেছে, এমন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর রক্ষা কবচ থাকলো না, এইবারে এফআইআর এর ঝুড়ি ভরবে। আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী যে ক্ষমতা সম্পন্ন এবং যে পদমর্যাদা ভোগ করেন বা সুযোগ সুবিধা ভোগ করেন, বিরোধী দলনেতাও একই রকম ভাবে সেই রকম পূর্ণ ক্ষমতা ভোগ করেন। এটাই দস্তুর, করা উচিত গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু আখেরে কি তিনি সে ক্ষমতা ভোগ করেন? বিরোধী দলনেতার কোনো রকম কোনো প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল এগুলো করতে গেলে তাকে হাইকোর্টে দ্বারস্থ হতে হয়। স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি চেয়েও তিনি পান না, তাই বারবার তাকে হাইকোর্টে যেতে হয়, গিয়ে তাকে ওখান থেকে পারমিশন নিয়ে তাকে বিভিন্ন মিটিং মিছিল করতে হয়। গণতন্ত্রে শাসকের প্রতিটি ত্রুটি বিচ্যুতি, খামতি, বিভিন্ন ভুল, সেগুলো জনমানসে তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই একজন বিরোধী দলনেতার কাজ। শুধু অন্ধ বিরোধিতাই নয়, যুক্তি নির্ভর বিরোধিতা করাই একজন বিরোধী দলনেতার কাজ। তিনি সেটা সুচারুভাবে করে চলেছেন। রাজ্য প্রশাসনের কাজের ক্ষেত্রে যে সকল ত্রুটি, যে সকল অন্যায়, যে সকল ঘটনাগুলো ঘটে, বিরোধী দলনেতা হিসাবে জনসমক্ষে তা প্রচার করা,
তার যুক্তি তুলে ধরা, কোন যুক্তিতে তিনি সমালোচনা করছেন, মানুষকে জাগ্রত করা, এটাই তো তার কাজ গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তিনি এই জন্যই তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একজন প্রধানমন্ত্রীর পরে একজন বিরোধী দলনেতা ক্ষমতা ভোগ করেন, পূর্ণ ক্ষমতা তার ভোগ করেন। ঠিক রাজ্য বিধানসভায় একই রকম, মুখ্যমন্ত্রীর পরের স্থান বিরোধী দলনেতা, তিনিও সমান ক্ষমতা এবং পদমর্যাদা ভোগ করবেন। কিন্তু যেভাবে মামলার পর মামলা চলছিল, 15টি মামলা খারিজের মাধ্যমে কিন্তু হাইকোর্ট বুঝিয়ে দিয়েছে এই মামলাগুলি শোনার মতো যুক্তি নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলি করা হয়েছিল। তাই হাইকোর্ট এগুলোকে কোনো সারবত্তা না দেখে সরাসরি এগুলোকে কি করেছে, বাতিল করে দিয়েছে, রিজেক্ট। রাজ্যের বিভিন্ন থানায় তার নামে, শুভেন্দু নামে এফআইআর করা হচ্ছে। আমরা জানি এফআইআরগুলো কিভাবে হয়, কোন উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে, শুধুমাত্র বিরোধী দলের চাপ তৈরি করার জন্য। মামলার পর মামলা, এফআইআর পর এফআইআর করে তার উপরে মানসিক চাপ তৈরি করা হচ্ছে। তিনি যে রাজ্য সরকারের প্রতিটি কাজের খুঁটিনাটি বিষয় রাজ্যের মানুষকে অবগত করছেন, কোথায় ত্রুটি, কেন এই ত্রুটিগুলো হচ্ছে, কোথায় অন্যায় হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব একজন বিরোধী দলনেতা। তার মুখ বন্ধ করার চক্রান্ত। এফআইআরগুলো এই জন্য হচ্ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। হাইকোর্টের তাই তো প্রমাণ যে এই মামলাগুলি কোনো সারবত্তা নেই, এই মামলা কোনো গুরুত্ব নেই চালিয়ে যাওয়ার, তাই এই মামলাগুলি খারিজ করা হলো। আর 4টি মামলা যে রয়েছে সেই মামলা কিন্তু রাজ্য পুলিশকে না দিয়ে সেন্ট্রাল এজেন্সিকে এর সঙ্গে অ্যাড করে যৌথ সিট গঠনের মাধ্যমে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এখানে রাজ্যের কাজে সন্তুষ্ট হতো তবে শুধুমাত্র রাজ্য তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দিত, কেন সিবিআইকে এখানে ইনভলভ করলো? এটা তো পরাজয়। এবারে শুভেন্দু অধিকারীকেও একটি দায়িত্ব দেওয়া হয়েছে, একটি আদেশ দেওয়া হয়েছে যে সোমবারের মধ্যে তার বক্তব্য জানাতে হবে হাইকোর্টে, তিনি কিছু বলতে চান কিনা। হাইকোর্ট সংবিধানের রক্ষাকর্তা, তারা বলছে বিরোধী দলনেতা, দেখুন বিরোধী দলনেতাকেও সুযোগ দেওয়া হয়েছে, আপনার বক্তব্য আপনি জানাতে পারেন। আগের যে ভার্ডিক্ট বা নির্দেশ ছিল, রাজ্যের কোথাও বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমা বা এফআইআর করতে গেলে হাইকোর্টের অনুমতি নিতে হবে, এখনো কিন্তু বলবৎ রয়েছে। প্রয়োজনে বিরোধী দলনেতা আবার হাইকোর্টে আপিল করতে পারে। তার বিরুদ্ধে অসৌজন্যবশত, রাজনৈতিক প্রতিহিংসা বশত যদি কোনো মামলা হয়, সে মামলার যদি প্রকৃতপক্ষে কোনো গুরুত্ব না থাকে, তবে কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা তিনি অবশ্যই হাইকোর্টে প্রেয়ার বা আপিল করতে পারেন। এখানে তো জয় হওয়ার প্রশ্ন নেই। কিন্তু কিছু মিডিয়া, কিছু তথ্য প্রযুক্তি যে সমস্ত সংস্থা রয়েছে, যারা কাজ করেন, দলের হয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করেন, তাদের অবস্থান দেখুন। হই হই রই রই একটা ব্যাপার, এই শুভেন্দু অধিকার রক্ষা কবচ উঠে গেছে। শুভেন্দু অধিকারীর যেমন রক্ষা কবচ নেই, অভিষেক ব্যানার্জির নামেও কোনো রক্ষা কবচ নেই, সবটাই তুলে নেওয়া হয়েছে। তাই এখানে জয় হলে বিরোধী দলনেতার জয় হয়েছে, পরাজয় হলে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এফআইআর গুলো করা হয়েছিল তাদেরই পরাজয় হয়েছে। শুধুমাত্র বিরোধী দলনেতার কণ্ঠ রোধ করার জন্যই এই ধরনের প্রয়াস চালানো হচ্ছিল, তা হাইকোর্টের রায় প্রমাণিত। কারণ 19টি মামলার মধ্যে 15টি মামলা খারিজ করে দেওয়া হয়েছে, কোনো যুক্তি নেই। এটা তো পরাজয়, নৈতিক পরাজয়। এটা নিয়ে এত বিরাট প্রচার, কোনো কিছু, কোনো উদ্দেশ্য নেই। এখানেই হলো বিরোধী দলনেতার জয়। যে সকল মামলা করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিত হবে, হাইকোর্টে তাদের পরাজয় হয়েছে, তাদের হার হয়েছে। এটাই হচ্ছে গতকালের যে হাইকোর্টের রায় ছিল তারই টোটাল পর্যবেক্ষণ। এখানে বিভ্রান্তি ছড়ানো কোনো প্রশ্ন নেই। আর বিরোধী দলকে এভাবে দমিয়ে রাখা যাবে না। তিনি যেভাবে বিরোধী কণ্ঠস্বরকে জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তা এক কথায় অনবদ্য। এবং রাজ্যের প্রতিটি কাজ, প্রশাসনের কাজকে তিনি যেভাবে সমালোচনা করছেন, যুক্তি নির্ভরভাবে সমালোচনা করছেন, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ার দায়িত্বের মধ্যে পড়ে। তিনি সে কাজ আগামী দিনে অবশ্যই করে যাবেন। সোমবারের ঘটনা কি হয়, তিনি কি প্রেয়ার করেন, কি বক্তব্য হাইকোর্টে জানান, অবশ্যই সে বিষয়ে প্রতিবেদন করব। এখনই প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।